ভাঙ্গা হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, পুরল সুধা সদন। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন। গণহত্যার ক্ষোভ থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, বলেছেন বিএনপি নেতারা। বেগম জিয়ার সুস্থতা কামনায় লন্ডনের দোয়া মাহফিল। বিদ্যুৎ গ্যাস বকের কারণে আসছে গ্রীষ্মের দিনে ২০০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বুলডোজারের ধাক্কায় কেঁপে উঠছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। বৃহস্পতিবার ভোর থেকে আবার শুরু হয়েছে বাড়ি ভাঙার কার্যক্রম। এর আগে গতকাল শেখ হাসিনা দেশ বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালের চিত্র এটি। বুলডোজারের ধাক্কায় কেঁপে উঠছে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। এর আগে বুধবার রাতভর চলে ভাঙার কার্যক্রম। এরপর দীর্ঘ সময় বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয় বাড়ি ভাঙার কার্যক্রম। সারা দুনিয়ার ইতিহাস যদি দেখি, একটা ফ্যাসিস্ট পতন হয়ে যাওয়ার পরে তাকে কখনো সেলিব্রেট করা হয় না। দুনিয়ার কোথাও এটা হয় নাই, বাংলাদেশে একমাত্র। সে মুজিব তার সে ফ্যাসিস্ট হওয়ার আগে কি করছে সেটা দিয়ে তাকে আমরা এখন সেলিব্রেট করতে হবে। আজকে যেটা হচ্ছে এটা দেখে আনন্দও লাগছে আবার দুঃখও লাগছে, এই কারণে কারণ দিস ওয়াজ আ হিস্টোরিক্যাল প্লেস ফর আওয়ার কান্ট্রি, বাট আই গেস শেখ হাসিনা মেসড উইথ দ্য রং জেনারেশন। এই স্বৈরাচারের কোনো অস্তিত্ব যেন এই দেশে না থাকে, ছাত্র জনতার কাছে আমাদের এটা আবেদন। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সন্ধ্যা ৭টায় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় ছাত্র জনতা। বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করেন তারা। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ফটক ভেঙে লাঠিসোঁটা নিয়ে বাড়ির দেয়াল ভাঙা শুরু করেন তারা। আগুন দেওয়া হয় শেখ হাসিনার সুধাসদন বাড়িটিতেও। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। ছাত্র জনতার কাছে যেটি ছিল পতিত স্বৈরাচার হাসিনার প্রতিচ্ছবি। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ধানমন্ডি ৩২-এ আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোবাশ্বের, ধানমন্ডি এলাকার এখনকার পরিস্থিতি জানাবেন। আইন, আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আসলে এই ধানমন্ডি ৩২ নম্বরে এক ধরনের যেই ভাঙার যেই ঘরটি এই বাড়িটি ভাঙার জন্য যেই উৎসুক জনতা, অর্থাৎ বিক্ষুব্ধ যে জনতা, তারা কিন্তু রাত থেকেই এখানে এসেছে এবং তারা কিন্তু এটিকে প্রথমে আগুন দিয়েছে। তারপর আশেপাশে লোকজন যারা ছিল, অর্থাৎ বিক্ষুব্ধ জনতা, তারা হাতুড়ি দিয়ে, তারপর শাবল দিয়ে এটা ভাঙার চেষ্টা করেছে। কিন্তু আমরা যতদূর জানি, রাত যখন গভীর হয়েছে এবং সকাল থেকে এটাকে কিন্তু ভারী যন্ত্র দিয়ে, অর্থাৎ এক্সকাভেটর দিয়ে এটাকে ভাঙা হয়েছে এবং অলরেডি এই বাড়ির যদি ধরেন যে তিন ভাগের 2 ভাগ ভাঙা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে এখনও বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা কিন্তু বাড়িটিকে ভাঙছে এবং আপনি দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ। এবং রাতে যে আগুনটি লাগানো হয়েছিল সেটি কিন্তু এখনো ভিতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আরও একটি বিষয় জানা যাচ্ছে, এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে এই যে এই বাড়ি এমন একটা আচরণের পিছনের যে কারণটা আসলে সেটা কিন্তু তারা বারবার বলছেন যে পতিত স্বৈরাচার, তার যে আচরণ, তার যে কথাবার্তা, তাতেই কিন্তু তারা ক্ষুব্ধ হয়েছেন এবং স্বৈরাচারের কোনো অস্তিত্ব আসলে তারা রাখতে চান না, এই বিষয়টি বারবার এখান থেকে বলছেন। আমি যদি এই বিষয়ে একজন ভাই এখানে আছেন তার সাথে যদি কথা বলতে চাই, আপনার সাথে তো কথা বলতে চাচ্ছি যে আপনি আসলে তো এখানে ছিলেন, এখানে কি আসছেন নাকি ছিলেন? আচ্ছা, কি অবস্থা, কি দেখছেন?
যে এখানে তো যে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে অবস্থা করছে দেশের, আসলে আমরা ছোটবেলায় নমরুদ ফেরাউনের গল্প শুনছি যে জুলুম করলে যে কি অবস্থা হয়। শেখ হাসিনা 17টা বছর জাতীয় দল বিএনপি সহ যাদেরকে এরকম অত্যাচার করছে, এই অত্যাচারে আজকে পতনের মূল এইরকম অবস্থা ছাত্র জনতা। দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তাদের যে ক্ষোভ সেটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং এখনো এই ভাঙার যেই আসলে ব্যাপারটি সেটি কিন্তু এখনো চলছে এবং এটা চলমান থাকবে বলে তারা জানাচ্ছে। এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আসলে সর্বশেষ। মুবাশশির, আপনাকে ধন্যবাদ। এদিকে ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালে আবুল হাসান আবদুল্লাহর বাসভবন এবং ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের গাজীপুর রোডের বাসভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত 1টার দিকে একটি মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে, পরে আগুন দেয়। এদিকে গতকাল রাত 12টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবুল হাসান আবদুল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে ধাওয়া দেয়। বুধবার রাত 2টার দিকে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়িও ভাঙচুর করা হয়। এদিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেয়া হয়। বুধবার রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। মালিকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ও বরেশ্বর ব্রিজ টোলঘর ভাঙচুর করা হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও গণহত্যার ক্ষোভ থেকে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। আরাফাত রহমান কোকর মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া লন্ডনে চিকিৎসা শেষ করে দেশে ফিরবেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালেক ও সেক্রেটারি কয়সর M আহমেদ। কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি, কিন্তু দীর্ঘদিন 7 বৎসর প্রায় 7-8 বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাকিত্বের পরবর্তীতে স্বৈরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন। কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে। 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে, এটার আমি বিরোধিতা করি না। আমি মনে করি তারা যদি তবে বাংলাদেশে আইনের শাসন এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এই ধরনের বিদ্রোহ কন্টিনিউয়াসলি থাকবে। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসলে এটা অব্যাহত থাকবে। প্রাথমিক জ্বালানির স্বল্পতা এবং বিদ্যুৎ গ্যাস বকেয়ার কারণে আসছে গ্রীষ্মে দিনে 2000 মেগাওয়াটের মতো লোডশেডিং হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সামনে আপাতত বিকল্প কোনো পথ নেই। তবে প্রাথমিক জ্বালানির সরবরাহ বাড়াতে পারলে চাপ কিছুটা হলেও সামাল দিতে পারবে। সেক্ষেত্রে তেল, গ্যাস ও কয়লা কেন্দ্র পরিচালনায় দক্ষতা দেখাতে হবে সরকারকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দেশে বাড়ছে বিদ্যুতের চাহিদা। সরকারের পূর্বাভাস বলছে আসছে গ্রীষ্মে এর চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে প্রাথমিক জ্বালানির সরবরাহ ও বকেয়া পরিশোধ। বিশেষজ্ঞরা বলছেন, লোডশেডিং দেয়া ছাড়া সরকারের সামনে আর কোনো চারাক দেখছেন না তারা। 1000 মেগাওয়াটের লোডশেডিং ওই যেই সময় ডিমান্ড সবচেয়ে হাই হয়, এটা বোধহয় অ্যাভয়েড করা যাবে না। বাট ওইটা একটা দেশের জন্য একদিকে ভালো, কারণ এটা ফোর্স সেভিং আমরা বলি, কিন্তু এটা 3000 মেগাওয়াটেও চলে যেতে পারে। 3000 মেগাওয়াটে যখন চলে যায় তখন কিন্তু একটা তীব্র একটা ক্ষোভ, তীব্র সংকট, অনেক রকম সমস্যা অ্যারাইজ করে। সো সরকারকে দেখতে হবে যে 1000 মেগাওয়াটে রেখে এই বছরটা পার করতে পারে নাকি। এই বছর পার করতে পারলে আমরা আশা করছি এর পরের বার আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট পাবো, যারা জিনিসপত্র পুরো কম্প্রিহেন্সিভ একটা সিদ্ধান্ত নিয়ে এনার্জি এবং পাওয়ার সেক্টরকে এগিয়ে নিতে পারবে। ইন্টারিম গভর্নমেন্ট পক্ষে এগুলো খুবই ডিফিকাল্ট।
বিদ্যুৎ জ্বালানি খাতে বিপুল অঙ্কের বকেয়া রেখে গেছে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকার। অর্থ সংকটে হাবুডুবু খাওয়া অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানি সেই বকেয়া পরিশোধে তেমন সফলতা দেখাতে পারেনি। সুখবর নেই বিদ্যুৎ উৎপাদনে এলএনজি, ফার্নেস অয়েল ও কয়লার আমদানির বিষয়ে। তাই পরিস্থিতি সহসাই উন্নীত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই মন্তব্য বিশ্লেষকদের। আমাদের লোকাল আইপিপি, এইচএফও আইপিপির পাওনা 9,000 কোটি টাকার মতো, 9-9.5 কোটি টাকার মতো। আমরা গভর্নমেন্টকে বলেছি এইখান থেকে আমাদের আইপিপি এর মধ্যে শুধু এইচএফও প্ল্যান্টগুলোর জন্য বোধহয় 6,000 মেগাওয়াটের মতো, 6,000 কোটি টাকার মতো বাকি আছে আমাদের। এখান থেকে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা ইনশাল্লাহ রোজার মধ্যে যে রোজা সামার এই পার্টগুলো আমরা এগোতে পারবো। কমপক্ষে 3,000 কোটি টাকা দিতে হবে, সেটা এগেনস্টে 600 বা 700 কোটি টাকা বোধহয় ওনারা দিচ্ছেন। যদি ওনারা বলেছেন যে খুব শীঘ্রই মানে প্রবাবলি আগামী 10-15 দিনের মধ্যে আরেকটা ফান্ড তারা দিবে, বাট সমস্যা হলে আমাকে তেল আনতে হলে এলসি পুরোটাতে করতে হবে, আমি তো পার্ট করে করতে পারবো না। এখন এটার থেকে বার হওয়ার শর্ট রানে কোনো পথ নাই, সুতরাং এখন আমাদের উপায় নেই। গোলাম হোসেন, আগে আরও গ্যাস কূপ খনন করে ওখান থেকে লোকাল এনার্জি বার করো, আর যেই বিদ্যুৎ প্ল্যান্টগুলো সারা বছরই বসে থাকে, কোনো সময়ই চালু হয় না, কিন্তু তারপরেও করতে হয়, সেগুলোর সঙ্গে চুক্তি রদ করো। আর অন্যান্য জায়গায় যেসব বকেয়া টকেয়া ছিল, চুরি দুর্নীতি আছে, এগুলো কমাও, এগুলো আদায় করো। এছাড়া ইমিডিয়েটলি করার কিছু নেই। এত কিছু করেও যদি গভর্নমেন্ট 30,000 কোটি টাকা ভর্তুকি না দেয়, তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, এবং সেটার জন্য IMF অবশ্যই প্রেসার দিবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব বলছে জ্বালানি সরবরাহ করা গেলে রমজান ও গ্রীষ্মের চাহিদা মেটাতে গ্যাস ভিত্তিক কেন্দ্র থেকে প্রায় 6,500 মেগাওয়াট, কয়লায় 5,500, তেল ভিত্তিক 4,000 মেগাওয়াট এবং আমদানি উৎস থেকে পাওয়া যাবে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুৎ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জে 4টি যানবাহনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ভোর 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার শোষঘাতি বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা খুলনা মহাসড়কের শোষঘাতি এলাকায় পৌঁছলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই 3 যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। এই ঘটনায় আহত অন্তত 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।